আমন্ত্রণ ২১-এর রাতে আমাদের আজকের বিষয় আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করছে জামায়াত। আজকে আমাদের সঙ্গে আছেন জাতীয় নাগরিক পার্টির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন। আপনাকে স্বাগত জানাচ্ছি। থ্যাংক ইউ। আমাদের সঙ্গে আছেন রাজনীতি বিশ্লেষক শরীফুজ্জামান শরীফ। আপনাকে স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের আলোচনার বিষয় আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করছে জামায়াত। এর বাইরে আরও বেশ কিছু বিষয় আছে, সেগুলো নিয়ে আমরা কথা বলতে চাই। আমি আপনাকে দিয়ে শুরু করতে চাই। সম্প্রতি আপনার একটি দীর্ঘ সাক্ষাৎকার আমরা দেখেছি গণমাধ্যমে। সেখানে আপনি অনেকগুলো বিষয় নিয়ে কথা বলেছেন। জামায়াতের রাজনীতি নিয়ে কথা বলেছেন, বিএনপির রাজনীতি নিয়ে কথা বলেছেন। আমি আপনার কাছে আলোচনায় যাবার আগে আমি সম্প্রতি একটি বক্তব্য জামায়াত ইসলামীর পক্ষ থেকে একটি বক্তব্য দেওয়া হচ্ছে জামায়াত নেতা অধ্যাপক গোলাম পরওয়ার। সেই বক্তব্যের কিছু অংশ আমি একটু উল্লেখ করতে চাই। সম্প্রতি সাতক্ষীরায় দলীয় এক সমাবেশে জামায়াত নেতা গোলাম পরওয়ার এনসিপির নাম না নিয়ে বলেছেন, একটা দল ফেসবুকে স্ট্যাটাস দিয়ে বলেছে, আমরা সংস্কার অংশীদারিত্বের রাজনীতি, দেশ গঠন অভ্যুত্থানে কোনো ভূমিকা রাখিনি। আরে বাবা, তোমরা নতুন ছাত্রদের দল। রাজনীতিতে জামায়াত ইসলামের সাথে পাল্লা দিতে গেলে আরও বহুদূর যাইতে হবে। জন্ম নিয়েই বাপের সাথে পাল্লা দিও না। তার এই বক্তব্যের পর থেকেই মূলত রাজনীতিতে আলোচনা চলছে এবং আমরা দেখছি যে সম্প্রতি এনসিপির সঙ্গে জামায়াত ইসলামীর ও একটি বিরোধের জায়গায় এসে পৌঁছেছে এবং আপনার সেই বক্তব্য দেখা গেছে যে আপনি বলছেন যে জামায়াত ইসলামী আসলে আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করছে। একটু বলবেন, ব্যাখ্যা করবেন আসলে কোন দিক থেকে আপনার কাছে এটি মনে হয়েছে? না, আমি এটা অনেকদিন আগে বলেছিলাম, কিন্তু গত দুদিন ধরে আমি অনেকগুলো নিউজ পাচ্ছি যে হচ্ছে। প্রথমে আমি আমার সহ আলোচক এবং সেই সাথে যারা ২১ টিভির যারা কলাকুশলী এবং যারা দর্শক তাদেরকে আমি শুভেচ্ছা জানাই। আমি ২১ রাতে প্রথম এসলাম। এখন আচ্ছা কন্টিনিউ করি যে আমি লাস্ট কয়েকদিন ধরে আমি দেখছিলাম যে জামায়াত নেতারা এলাকায় এলাকায় গিয়ে যে তারা বক্তব্য দিচ্ছেন যে তাদের সম্পত্তি তারা রক্ষা করবেন এবং তারা ক্ষমতায় আসলে জেল জুলুম খাটতে হবে না। স্পষ্টতই এই বক্তব্যগুলো এইটা মিন করে যে যে বিচার চলাকালীন আছে, আজকেও ১৫ জন সেনা সদস্যকে কাঠগড়ায় দাঁড়াতে হলো, এই যে চলাকালীন যে বিচারটা, এইটা তো আসলে যে কোনো সরকারের আমলে চলবে। জামাত যদি ক্ষমতায় আসে তাহলে স্পষ্টতই তারা মানে এক ধরনের আমাদেরকে ভাইব দিচ্ছেন যে তারা বিচার করবেন না, তাহলে জেল জুলুম খাটতে হবে না, এটার তো মিনিং দাঁড়ায় না কোনো। ময়মনসিংহে এটা বলেছে, ঢাকায় বলছে, এবং এমনিতেও আমি জানি যে সাভারে যেই আওয়ামী লীগ দোসরদের মামলা হয়েছে, যারা খুন খারাপির সাথে যুক্ত ছিল, তাদের বিচারের যে মামলাটা হয়েছে, ওই মামলা ছাড়িয়ে দেওয়ার জন্য, ওই মামলা থেকে অব্যাহতি দেওয়ার জন্য জামাতের একজন সেলিব্রিটি আইনজীবী সেই মামলাগুলো লড়ছেন, ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করছেন। এবং এই যে ঘটনাগুলো থেকে আমরা এটাই স্পষ্টতই দেখতে পাই যে আওয়ামী লীগকে রাখার মাধ্যমে আসলে জামাতের এক ধরনের প্রাসঙ্গিকতা থাকে। উল্টোটা আমরা আওয়ামী লীগের ক্ষেত্রেও দেখেছি এবং জামাতের সাথে আওয়ামী লীগ বারবার জোটে গিয়েছে, নির্বাচন করেছে এবং এই যে সব কিছু মিলিয়ে আরেকটা জিনিস দেখবেন যে দুইটা পার্টির মধ্যে একটা মিল আছে। ৭১-এর প্রশ্নে জামাত যেরকম অনড় এবং কোনো ধরনের কোনো রিমোর্স নাই এবং কোনো ধরনের অনুতপ্ততা তারা প্রকাশ করেন না এবং এটা কাটিয়ে যান, একইভাবে ২৪-এর ব্যাপারেও আওয়ামী লীগকে অনড় অবস্থানে দেখবেন। এই বিষয়গুলো আমাদের মাথায় রাখা দরকার। একই সাথে যে বক্তব্যটা এসছে গোলাম পরওয়ার সাহেবের কাছ থেকে, আমরা প্রথমত এই ধরনের বক্তব্য আমরা মনে করি না যে রাজনৈতিক যে সৌহার্দ্য সেটার জন্য, হ্যাঁ রাজনীতি সবাই সবারটা করবে, কিন্তু ব্যক্তিগত আক্রমণ করে এই ধরনের বক্তব্য কোনোভাবেই সমীচীন নয়। এবং আমরা দেখেছি যে অনেক সময় আমাদের আগের জেনারেশন যারা এই যে তারা আসলে বেসিক্যালি আমাদের যদি বলেন পার্টিগত জায়গা থেকে তারা বাংলাদেশ এখন গ্র্যান্ডফাদার রোলে আছে, কিন্তু তাদের অর্জন কি? বাংলাদেশে তাদের অর্জন বলতে আসলে কিছুই নেই। এবং সেই জায়গা থেকে এই যে কোন চাচা আর কোন দাদাদেরকে আসলে আবু জাহেল বলতে হয় সেটা তো আমরা জানি। তারা নিজেদেরকে আবুল হাকিম মনে করেন, তারা মনে করেন যে তারা ধর্মের একমাত্র ব্যাখ্যাকারী এবং তারা মনে করেন যে তারাই একমাত্র ইসলামের ধ্বজাধারী এবং সেই সাথে তারা বাংলাদেশের রাজনীতিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ, এটা তারা আবুল হাকিম হিসেবে মনে করে থাকতে পারেন, কিন্তু আমরা পরিষ্কারভাবেই জানি যে কারা আবু জাহেল। জি, আরেকটি কথা বলছিলেন যে আসলে সেলিব্রিটি আইনজীবীর কথা বলছিলেন যে তারা কাদের পক্ষে আইনি লড়াই চালিয়ে যাচ্ছেন। তাহলে আপনার কাছে কি মনে হয় যে আসলে জামায়াত আওয়ামী লীগের বিচার করবে না বা বিচার করতে চায় না, এরকম একটি বিষয়?
স্পষ্টতই বলেছেন। এই কথাটার মিনিং কি দাঁড়ায় আমি মানে এটার বেশি ব্যাখ্যা করার সুযোগ নাই। খুব স্পষ্টতই বক্তব্য এসছে ময়মনসিংহে প্রচারণা করতে গিয়ে আওয়ামী লীগের যারা সমর্থক নেতাকর্মী আছে তাদের বাসায় গিয়ে বলেছে যে আমরা যদি আসি আমাদেরকে ক্ষমতায় আনলে আমরা আপনাদের জেল জুলুম খাটতে হবে না, জেল খাটতে হবে না। এই মন্তব্য করার এবং এই যে আস্থা দেওয়ার, এটা জামাতকে, এটা তো আইনি প্রক্রিয়া, এটা আদালতের প্রক্রিয়ায় তারা হস্তক্ষেপ করছেন এবং আদালত কিভাবে চলবে সেটা তারা নির্ধারণ এবং নিয়ন্ত্রণ করার চেষ্টা করছেন পরিষ্কার। এবং এবং আমরা মনে করি যে যখন তারা যদি ক্ষমতার আরও, এখন তো অনেক পাওয়ার ভোগ করছে জামাত প্রশাসন এবং অন্যান্য ক্ষেত্রে, এবং পরবর্তীতে যখন আসলেই রাষ্ট্র ক্ষমতা অফিসিয়ালি তারা আরোহণ করবেন তখন হয়তো একেবারেই আনুষ্ঠানিকভাবে এই যে ট্রাইব্যুনাল থেকে শুরু করে সব কিছু বন্ধ করে দেওয়া বা এটাকে দলীয় স্বার্থে ব্যবহার করার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। জি, আসলে কে যে ক্ষমতা ভোগ করছে বা কে যে আসলে কোন কাকে পুনর্বাসন করছে সেটি আসলে অনেকেই প্রশ্ন তুলছেন। আমি এ পর্যায়ে শরীফুজ্জামান শরীফের কাছে আসতে চাই। কি মনে হয় আসলে রাজনীতিতে কে কাকে পুনর্বাসন করার চেষ্টা করছে? এই কথাগুলো অনেকদিন ধরেই আলোচনায় চলছে। আপনার কাছে কি মনে হয়, এক নিরপেক্ষ জায়গা থেকে যদি আপনি বলেন? আপনাকে ধন্যবাদ, দর্শক শ্রোতাদেরকে ধন্যবাদ, সাথের আলোচকের শুভেচ্ছা। আমাদের দেশের রাজনীতিতে আমাদের দীর্ঘদিনের যে সংগ্রাম, একটা সংগ্রামের একটা ধারা ছিল যে আমরা এখানে একটা ইথিক্যাল জায়গা ঠিক করে এবং তার জন্য রাজনীতিকে নৈতিক জায়গা থেকে পরিচালনা করা। আবার তার বিপরীতে একটা অনৈতিক নীতিহীন রাজনীতি, সুযোগ সুবিধার রাজনীতি, ইস্যু বেস, সুবিধা গ্রহণ, এই প্রবণতাটা আমাদের রাজনীতিতে ছিল এবং সেটা আছে। ২৪-এর গণঅভ্যুত্থান, তার পেছনে একটা ফিলোসফি ছিল। ফিলোসফিটা আমি যতটুকু বুঝি যে এক মুখের পরিবর্তে আর এক মুখ, এক চেহারার পরিবর্তে আর এক চেহারা, এক দানবের পরিবর্তে আর এক দানব, এর রিপ্লেস করার উদ্দেশ্যটা জুলাইয়ের অভ্যুত্থানে ছিল না। কতগুলো গুণগত পরিবর্তন হবে রাজনীতিতে, আমাদের এক্সপেকটেশন অনেক বড়, হয়তো সবটুকু আমরা পারবো না, কিন্তু আমরা চেষ্টা করব। আমি গত এক বছরে যেটা দেখি যে সেই চেষ্টার জায়গা থেকে, আন্তরিকতার জায়গা থেকে আমরা অনেক দূর পেছনে চলে গেছি। তার মানে এই না যে 15 বছরের লড়াইটা এটা অযৌক্তিক ছিল। 15 বছরের লড়াইটা যৌক্তিক ছিল এবং সেই যৌক্তিকতার জায়গা থেকে বিজয় অর্জিত হয়েছে, কিন্তু সেই বিজয়টা ডাইভার্ট হয়ে গেছে। গত এক বছর ধরে অনবরত শুনছি সার্টিফিকেট বিতরণ হচ্ছে। কে ফ্যাসিবাদের দোসর, কে ফ্যাসিবাদের দোসর না, বিভিন্ন অ্যাঙ্গেল থেকে, জায়গা থেকে সার্টিফিকেট দেওয়া হচ্ছে। এবং আপনার সাথে যদি আমার কোনো ধরনের দ্বিমত থাকে, আপনার বাড়িটা আমার পছন্দ হলো, আপনার ক্ষেতটা আমার পছন্দ হলো, আপনার গোয়ালের গরুটা পছন্দ হলো, আপনাকে আমি একটা ট্যাগ দিয়ে দিলাম ফ্যাসিবাদের দোসর এবং তারপরে গরুটা আমি আর মালিক হয়ে গেলাম। শহরে এই প্রবণতাটা চলছে। জামাতের প্রসঙ্গটি বলেছেন, আমি জামাতের ক্রিটিক করি তাদের ফিলোসফিকে নিয়ে, এবং সেই ফিলোসফিকে তারা এস্টাবলিশ করার জন্য যে ধরনের অনৈতিক জায়গায়, ঢাকায় এক ধরনের পলিসি, কুষ্টিয়াতে আর এক ধরনের পলিসি, চট্টগ্রামে এক ধরনের পলিসি, ময়মনসিংহে আর এক ধরনের পলিসি। একটা পলিটিক্যাল পার্টির এই ধরনের সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে জানুয়ারি মাসে এক ধরনের পলিসি, ফেব্রুয়ারি মাসে এক ধরনের পলিসি। আপনি বললেন পিআর না হলে ষড়ঋতুর দেশ, তো এই জায়গায় এই যে সুবিধাবাদের যে রাজনীতি, আপনি সকালে বললেন পিআর না হলে আমি সনদে সই করব না, পরের দিন আবার আপনি সনদে গিয়ে সই করলেন, আবার তারপরের দিন বলছেন প্রয়োজনে আমি সেখান থেকে বেরিয়ে আসব। তো এই যে বহুরূপী আপনার ভূমিকা, এই ভূমিকার কারণে নানা সময়ে, হ্যাঁ আপনার অনেক শক্তি আছে, আপনার সব থেকে বড় শক্তিটা হচ্ছে অর্থনৈতিক শক্তি। এই কারণটা কি, এই যে দোদুল্যমানতা, এই অবস্থাটা কেন? এটা দোদুল্যমানতা না, এটা হচ্ছে সুবিধাবাদিতা। আপনার যখন যেখানে সুবিধা, সেই সুবিধাটা গ্রহণ করার জন্য, অ্যাচিভ করার জন্য আপনি যা যা প্রয়োজনীয় সেটি করছেন। আমাদের গ্রামে একটা কথা আছে যে মেরেও জিত, কেঁদেও জিত। আপনি মারবেনও আবার কাঁদবেনও। আপনি দেখেন বাংলাদেশে আওয়ামী লীগকে আমরা মাফ করে দিয়েছি। গণঅভ্যুত্থানের পরে প্রথম এই বক্তব্যটা এসেছে জামাত ইসলামের আমিরের মুখ থেকে। গত বছরের অক্টোবর মাসে তেজগাঁতে জামাতের একটা অনুষ্ঠানে তিনি প্রথম এই কথাটি বলেছেন, আওয়ামী লীগকে আমরা মাফ করে দিয়েছি।
আবার তার মুখ থেকে এসেছে আওয়ামী লীগকে শুধু ফ্যাসিবাদ ফ্যাসিবাদ বলেন, মনে কষ্ট পাই। ভারতকে আমরা মনে কষ্ট দিতে চাই না। আবার আপনি সোশ্যাল মিডিয়ায় দেখবেন, নিউজের যে কমেন্টসে দেখবেন, তাদের নেতাকর্মীরা সব থেকে বেশি মানুষকে গালিগালাজ করা, অশ্লীল ভাষা, ট্রেট করা, হুমকি দেওয়া, এমন কোনো কাজ নেই। এই সময়কালে আপনি দেখবেন আমাদের পলিটিক্সে খুবই ইম্পর্ট্যান্ট একটা ট্র্যাজেডি, এটি হচ্ছে বুয়েটের আবরার ফাহাদ হত্যাকাণ্ড। আচ্ছা, আবরার ফাহাদের খুনিদের পক্ষে কে দাঁড়িয়েছে? কোন দলের অ্যাডভোকেটরা দাঁড়িয়েছে? রানা প্লাজার খুনির পক্ষে, খুনি রানার পক্ষে কোন দলের নেতা দাঁড়িয়েছে? আবার এখানে যখন আসবে, টেবিলে যখন বসবে, তখন আপনার কাছে বা রাস্তায় গিয়ে পরিবর্তনের যে প্রতিশ্রুতিগুলো দিচ্ছে, সেই প্রতিশ্রুতিগুলোর সঙ্গে এই যে আচরণের মিলছে না। বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয়ে তারা কি কি করেছে এগুলো সবাই জানে। কিন্তু গণঅভ্যুত্থানের পরে যে পরিবর্তনটা হওয়ার ইচ্ছা ছিল, প্রয়োজন ছিল, আমার এখনো মনে আছে আমাদের ওই সময় যখন আমরা ছাত্র, আমাদের কাছে একটা বিনোদনের বিষয় ছিল শাহ মোয়াজ্জেম হোসেনের বক্তৃতা। 90 সালের পরে জাতীয় পার্টির কোনো সমাবেশ যাত্রাবাড়ির এদিকে হতো না, পুলিশ পিটিয়ে তাড়িয়ে দিত। তারা যাত্রাবাড়ির ওপারে গিয়ে জনসভা করত, শাহ মোয়াজ্জেম বক্তৃতা করতে আসতেন এবং তিনি স্বাভাবিকভাবেই তিনি অশ্লীলতা, তুচ্ছতাচ্ছিল্য করা, কটাক্ষ করা, সেই সংস্কৃতিটা থেকে আমরা বেরিয়ে আসতে চাই, ওই জায়গা থেকে বেরিয়ে আসতে চাই, এবং এটি কন্টিনিউ হয়েছে, গত রেজিম পর্যন্ত কন্টিনিউ হয়েছে। আপনি হঠাৎ করে একটা রাজনৈতিক দলকে, আমরা দুটো দলের মধ্যে আন্তঃসম্পর্কের কথা আমরা শুনি, বিভিন্ন জনে বিভিন্নভাবে বলে, এমনকি এনসিপির নেতাদেরও কারো কারো কাছ থেকে অনেক সময় মনে হয় যে উনি আসলে এনসিপি করেন না জামাত করেন, কনফিউজড হয়ে যায়। কিন্তু একটা রাজনৈতিক দলের শীর্ষ নেতা, আমি তো তাকে খুব রেসপন্সিবল একজন নেতা মনে করতাম, আমার বাড়ির থেকে কাছে তার বাড়ি, আমরা একই এলাকার মানুষ, তারপরেও এই বক্তব্যটা, এই মন্তব্যটা, এটা আসলে শিষ্টাচারের মধ্যে পড়ে না, রাজনৈতিক কোনো সংস্কৃতির মধ্যে পড়ে না। তাদের মধ্যে সম্পর্ক কি এটি এনসিপি ভালো জানে, আমরা জানি না। আমরা বাইরের থেকে কিছু শুনি, কিছু দেখি, আবার অনেক সময় তর্ক বিতর্ক দেখি। তবে এই যে ভাষ্যটা, এই যে বক্তব্যটা, এটা বাংলাদেশের রাজনীতির জন্য খুবই একটা নিকৃষ্ট উদাহরণ হয়ে থাকলো। একটা বড় রাজনৈতিক দল, সে একটা নবীন রাজনৈতিক দলকে, পিতা পুত্রের যে সম্পর্ক, ওই যে ভারত আর বাংলাদেশের স্বামী স্ত্রীর যে সম্পর্ক, সেটি যেমনিভাবে আমাদের রাজনীতিতে আরও অনেক দিন নেতিবাচক একটা উদাহরণ হিসাবে বিবেচিত হবে। আমার ধারণা এই যে বক্তব্যটা, এই যে কথাটা, এটিও সেই ধরনের নেতিবাচক একটা উদাহরণ হিসাবে আসবে। জি, শরীফ ভাই, আপনার কাছে আমি আবার আসবো। এই পর্যায়ে আমি সামাতের কাছে আসতে চাই। সব মানুষেরই একই প্রশ্ন আসলে, যে জামায়াতের সঙ্গে একসময় আমরা দেখেছি যে এনসিপির একটি ভালো সম্পর্ক ছিল, সেই জায়গা থেকে নাহিদ ইসলামের বক্তব্যের পরেই দেখলাম যে বিপরীতমুখী দুটি দলের অবস্থান। এর কারণটা কি? হঠাৎ কি হলো যে আসলে দুটি দল বিপরীত মুখোমুখি অবস্থানে চলে আসতে হলো? আমার ধারণা এখানে মানে একটা ঘাটতি হচ্ছে তথ্যের। ব্যাপারটা হচ্ছে আমরা কখনো এটা হঠাৎ করে না, জামাত যখন নিম্নকক্ষে পিআরের ইস্যুটা তুলেছে, তখন কিন্তু আমরা বলেছি যে এটা দলীয় একটা সংকীর্ণ স্বার্থের জায়গা থেকে পিআর ইস্যুটাকে কাজে লাগিয়ে এটা ঐকমত্য কমিশনকে প্রভাবিত করার চেষ্টা করা হচ্ছে। এবং শুধু তাই না, তারা ঐকমত্য কমিশনের আলোচনা চলাকালীন সময়ে মাঠে আন্দোলন নামিয়েছিলেন, এবং স্পষ্টতই এটা তাদের কোনো ধরনের এমন কোনো এজেন্ডা না যেটার জন্য তারা আসলে পার্টিগতভাবে ঐক্যমত্য এবং পার্টিগতভাবে তারা সবটুকু দিতে রাজি। তাহলে কিন্তু তারা সনদে স্বাক্ষর করতেন না, যেটা তারা হুমকি দিয়েছিলেন যে নিম্নকক্ষে পিআর না হলে সনদে স্বাক্ষর করবে না। এখন এইটা আমরা আগেও বলেছি, যখন এই ঘটনাটা চলাকালীন নিম্নকক্ষে পিআরের ইস্যুটা তারা যখন এনেছে, তখন যারা সমাবেশটা করলো, তখন কিন্তু আমরা সমালোচনা করেছি। এবং আমরা এটাও বলেছি যে জামাত এবং বিএনপি সংস্কারের ক্ষেত্রে যথেষ্ট উইলিং না, এবং তারা এখানে সংস্কারের, আপনি একটা ঐকমত্য কমিশনে বসেছেন, এখানে এতগুলো পার্টি, মানে এটা ইতিহাসে একটা মাইল ফলক যে আপনি এতগুলো পার্টিকে এক টেবিলে বসাতে পেরেছেন। এটা তো গণঅভ্যুত্থান এনে দিয়েছে, আদারওয়াইজ এটা সম্ভব হতো না। আপনি কল্পনা করতে পারেন যে শেখ হাসিনার আমলে এরকম কোনো সিনারিও? তাহলে এইটা গণঅভ্যুত্থানের মাধ্যমে প্রাপ্ত একটা কনসেনসাস কমিশনে আপনার সাংবিধানিক দর্শন এবং রাষ্ট্রকল্প, সেটা গুরুত্বপূর্ণ হওয়া উচিত ছিল। কিন্তু আমরা দেখলাম দলীয় সংকীর্ণতা, দলীয় স্বার্থ, এটাই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে জামাতের ক্ষেত্রে, এবং বিএনপির ক্ষেত্রেও এটা সত্য। কিন্তু জামাত যেটা করেছে সেটা হচ্ছে পুরো কনসেনসাস কমিশনের যে আলাপের ভঙ্গিমা, সেইটাকে তারা প্রভাবিত করার চেষ্টা করেছে এবং প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করেছে। এখানে আসলে ভাগ বাটোয়ারাই হচ্ছে।
এটা মানুষের কাছে একটা খুব বাজে মেসেজ গেছে। এখন মানুষের কাছে দেখেন, যখন পিআর ব্যাপারটা এসছে তখন কিন্তু শুধু উচ্চকক্ষের ক্ষেত্রে এসছে। ওনারা যখন এই নিম্নকক্ষের ইস্যুটা তোলেন, এটা কিন্তু শেষের দিকে, একদম শুরুর দিকে তারা এই আলাপটা তোলেননি। জি, কিন্তু আপনাদের সঙ্গে আমরা জানি যে ইসলামী যে রাজনৈতিক দলগুলো আছে তাদের সঙ্গে এনসিপির একটি বা একাধিক হয়তো বৈঠক হয়েছে পিআর নিয়ে বা তাদের দাবি দাওয়া নিয়ে। সে সময় তারা বলছে, ইসলামী দলগুলোর পক্ষ থেকে বলা হচ্ছে তখন কোনো আপত্তি করা হয়নি, কিন্তু এখন তাহলে এই কথাগুলো কেন বলা হচ্ছে? নিম্নকক্ষের পিআরের ব্যাপারে আমরা কখনোই বলিনি এবং কখনোই এই দাবির ব্যাপারে আমরা একমত নই। আমরা বারবার উচ্চকক্ষের পিআরের কথাই বলেছি। আমি ওইটাই বলছিলাম যে উচ্চকক্ষে পিআরের গুরুত্বপূর্ণ একটি বিষয়, সাংবিধানিকভাবে যেটা যুক্ত হওয়া খুবই প্রয়োজন, এইরকম একটি বিষয়কে দলের নিচে, মানে দলের আন্ডারে নিয়ে যাওয়ার একটা ভূমিকা পালন করেছে জামাত। বাংলাদেশের সংবিধান, বাংলাদেশের যে আইন কাঠামো, এগুলো তো আসলে দল মতের ঊর্ধ্বে থাকবে। তো জামাতের যে কার্যক্রম, সেটা দিয়ে আমরা বুঝতে পারলাম যে তাদের আসলে নিজেদের স্বার্থগত চিন্তা ছাড়া গ্রেটার কোনো পলিটিক্স নাই, তাদের সামনে আসলে কোনো গোল নাই। তাদের পার্টিটাকে এখন একটা সুযোগ যে 24কে কাজে লাগিয়ে ক্ষমতায় আরোহণ করতে হবে, এটাই একমাত্র তাদের চিন্তা। হ্যাঁ, তো এই বিষয়টার কারণে এটা আমরা কখনোই ঐক্যমত্যে ছিলাম না। আমরা বারবার দেখেন, সবগুলো রাজনৈতিক দলে, আনলাইক পারোয়ার সাহেব, আমরা তো সবগুলো দলের সাথে আসলে সৌজন্যমূলক সম্পর্কটা, অ্যাটলিস্ট সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক, এক টেবিলে বসার সম্পর্কটা করতে চাই। আওয়ামী লীগ বিএনপির যেরকম একদম টেবিলে বসার সম্পর্কটা পর্যন্ত চলে গিয়েছিল মানুষের সামনে, তো এটা হচ্ছে পারসেপশন, বাট আন্ডার দ্য টেবিল কি হয়েছে এটা তারা আমরা জানি না, কিন্তু পারসেপশন হচ্ছে এটাই যে তারা বসতে পারতো না। তো এই ধরনের সম্পর্কে গেলে একটা দেশটাই তো ক্ষতিগ্রস্ত হয়, মানুষই তো মারা যায়। তা আমরা চাই যে দলমতের ঊর্ধ্বে উঠে একটা সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বজায় থাকুক। এই জন্য আমরা সব দলের সাথেই যোগাযোগটা রাখার চেষ্টা করি, তাদের কথাগুলো শোনার চেষ্টা করি, ঐক্যমত্য থাকলে, ঐক্যমত্যের বিষয় থাকলে ঐক্যমত্যে যাওয়ার চেষ্টা করি। এটা তো একটা রাজনৈতিক দলের কর্তব্য মাত্র। আমরা এই জায়গাটাই। এখনো কি সেই সুযোগ আছে? আমরা যে বৈপরীত্য দেখছি বিএনপি এবং জামাতের সঙ্গে এনসিপির, আসলে সেক্ষেত্রে কি নির্বাচনের আগে কোনো দিকে যাওয়ার কি সম্ভাবনা আছে এনসিপির, বিএনপি অথবা জামায়াত কোনো? না, আপনি যেদিকে যাওয়ার কথা বলতেছেন এটা তো নির্বাচনের জন্য, মানে জি, পার্টি তো তার নিজের পার্টি, একটা পার্টি তো তার নিজের যে সক্ষমতা, তার যে স্বাতন্ত্র্য, তার পলিটিক্স, তার যে ম্যানিফেস্টো, এটা নিয়েই সে রাজনীতি করে। কিন্তু আপনি যে যাওয়ার কথাটা বলছেন এটা হচ্ছে নির্বাচনকালীন জোটের কথা বলছেন। এখন নির্বাচন তো আমাদের মুখ্য বিষয় নয়, আমরা বারবারই বলেছি আজকে থেকে, একদম পার্টি হওয়ার শুরু থেকে, এমনকি নাগরিক কমিটি যখন ছিল তখন থেকে আমাদের বক্তব্যের কোনো হেরফের দেখবেন না। আমরা অন্যদের মতো নই যে আমরা সকালে এক কথা বলি, বিকালে আরেক কথা বলি। আমরা আজকে প্রায় 8 মাস ধরে একই কথা বলে যাচ্ছি যে আপনাকে অবশ্যই জুলাই সনদকে স্থায়ী করতে হবে, বিচার কার্যক্রম এমন জায়গায় নিতে হবে যেখান থেকে ফেরত আসার কোনো উপায় থাকবে না, যাতে অন্য কোনো দল এসে এটাকে প্রভাবিত করতে না পারে। বিচার কার্যক্রম চলমান রাখার জন্য যত ধরনের পরিস্থিতি তৈরি করা প্রয়োজন, এগুলো এখনই করতে হবে, ইন্টারিম গভর্নমেন্টের সময়ই করতে হবে। এবং আমরা এটাও বলেছি সংস্কার, মানে সংস্কারকে শুধু সাংবিধানিক সংস্কারের মধ্যে আটকে ফেলা হয়েছে। আমরা মনে করি যে সংস্কার মানে হচ্ছে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান এবং রাষ্ট্রীয় ব্যবস্থার রূপান্তর, এবং এটার মৌলিক রূপান্তর ঘটেনি, এবং এটা মৌলিক রূপান্তর করার জন্য কোনো ধরনের আলাপ আলোচনা আসলে ওই অর্থে ঐক্যমত্য কমিশনে টেবিলে উঠাতে পারেনি। এবং সেখানে শুধুমাত্র সাংবিধানিক আলাপ এবং সেই সাথে আপনি বলতে পারেন নির্বাচনকালীন সমস্যার আলাপ, এটা একটু উঠে এসেছে। কিন্তু মোটা দাগে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে আপনি কিভাবে দেখতে চান? রাষ্ট্রীয় প্রতিষ্ঠান তো মানুষের প্রতিষ্ঠান, এটা তো সরকারের প্রতিষ্ঠান না, কিন্তু এটা তো কাজ করে একটা দলের প্রতিষ্ঠান হিসেবে, এই প্রতিষ্ঠানগুলো কাজ করে বাংলাদেশে। তাহলে এগুলোর রিফর্ম কি হয়েছে? তাহলে এগুলোর রিফর্ম হচ্ছে আমাদের একদম মানে সর্বাগ্রে আমাদের পয়েন্ট, আমাদের দাবি। কিন্তু সেইটাকে না দেখে বরঞ্চ দেখা হয় যে নির্বাচনকালীন জোট আমাদের কি হতে যাচ্ছে। নির্বাচনটা এটার পরের বিষয়, আপনি বিচার করবেন, সংস্কারটা করবেন, তারপরে এটার উপরে ভিত্তি করে, এখন ভিত্তি করার মতো মানে নির্বাচনকে আপনি একটা বেসমেন্টে দাঁড়া করানোর মতো কোন বেসমেন্ট বাংলাদেশে তৈরি হয়নি। নির্বাচন তো খুব কাছাকাছি চলে এসেছে। যদি সদিচ্ছা থাকে তাহলে অল্প সময়ের মধ্যে এগুলো করা সম্ভব। আমরা বারবারই অন্তর্বর্তীকালীন সকল যে উপদেষ্টা আছেন, পুরো ক্যাবিনেটের কাছে আমাদের আহ্বান কিন্তু জানাচ্ছি যে যদি তাদের ইচ্ছা থাকে তাহলে একটি প্রতিষ্ঠানকে, যেমন নির্বাচন কমিশন, পুলিশ কমিশন, এই যে মানে এই প্রতিষ্ঠানগুলোকে, দুদক, এই প্রতিষ্ঠানগুলোকে জনবান্ধব করার এবং অ্যাকাউন্টেবল করার, যাতে করে তারা যদি একটা ক্রেডিবল ইলেকশন নাও দিতে পারে, তারা যাতে জবাবদিহিতার মধ্যে আসে, যেটা আমরা গত 15 বছর দেখিনি।
এই জায়গাটা অর্জন করার দায়িত্ব ছিল নির্বাচন আমাদের উপদেষ্টা মণ্ডলীর এবং সেই সাথে ঐকমত্য কমিশনের। আমার ধারণা ঐকমত্য কমিশনকে সেই এম্পাওয়ারমেন্ট করা হয়নি এবং তাদেরকে অথরিটির জায়গাটা দেওয়া হয়নি। তার একটা নতিজা হিসেবে আমরা দেখি যে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের কোনো ধরনের সুপারিশ ছাড়া, পরামর্শ ছাড়া আচমকাই নির্বাচন কমিশন গঠিত হয়েছে। এই ধরনের একটি প্রশ্নবিদ্ধ নির্বাচন কমিশন কোনোভাবেই কি একটি সুষ্ঠু নির্বাচনের জন্য আমরা দায়িত্ব দিতে পারি কিনা, এই প্রশ্নের উত্তর আসলে আমি পাচ্ছি না। কিন্তু আমাদের নির্বাচনকালীন জোট কি হবে এটার উত্তর দিতে হচ্ছে। কিন্তু যেই প্রতিষ্ঠান আসলে এটার জন্য দায়ী থাকবে সেই প্রতিষ্ঠান কি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন করার জন্য মানে তার ক্যাপাবিলিটি আছে কিনা সেটা আমরা প্রশ্ন করছি না। জি, আমাকে এই পর্যায়ে একটি বিরতিতে যেতে হচ্ছে। দর্শক, একটি বিরতি নিচ্ছি, ফিরছি এখনই। বিরতির পর আবারও স্বাগত। আপনারা দেখছেন ২১-এর রাত। আমাদের সঙ্গে আছেন জাতীয় নাগরিক পার্টির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন এবং রাজনীতি বিশ্লেষক শরীফুজ্জামান শরীফ। বিরতিতে যাবার আগে আমরা সামান্তার কথা শুনছিলাম। শরীফ ভাই, এবার একটু অন্য বিষয়ে আসতে চাই। তত্ত্বাবধায়ক নিয়ে একটি আলোচনা চলছে। আমরা দেখলাম যে গতকাল বিএনপির একটি প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করেছেন, সেখানে তত্ত্বাবধায়কের ভূমিকা নেওয়ার কথা বলেছেন অন্তর্বর্তী সরকারকে। মানে এত ১ বছরেরও বেশি সময় পরে এখন তত্ত্বাবধায়কের ভূমিকা নেওয়ার কথা কেন আসছে? ধন্যবাদ। গতকালকে বিএনপির একটা প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করার পর এই আলোচনাটা এসেছে। জি, আমি বিভিন্ন গণমাধ্যমের যে ব্যাখ্যাটা দেখেছি এবং কথাগুলো শুনেছি, তাতে আমার মনে হয়েছে যে আমাদের অনেকেই বিষয়টিকে ভুলভাবে উপস্থাপন করছি। গতকালকে আমি একটা টেলিভিশনে ছিলাম, আলোচকদের কেউ কেউ বলার চেষ্টা করছেন যে বিএনপি তত্ত্বাবধায়ক সরকারের সিস্টেমের কথা বলছেন। না, বিএনপি যে বিষয়টাকে গুরুত্ব দিচ্ছে, সরকার তার পেরিফেরিটা অনেক বিস্তৃত করে ফেলেছে। অনেকগুলো কাজ করতে গিয়ে সক্ষমতা, কোথাও কোথাও আন্তরিকতার অভাব, কোথাও কোথাও লেজে গোবরে অবস্থা করে ফেলেছে এবং এর ভেতর থেকে নির্বাচনের দিকে দৃষ্টি দেওয়ার যে গুরুত্বপূর্ণ কাজটি, এটি পথহারা হচ্ছে, ভিন্ন দিকে চলে যাচ্ছে। বিএনপি সম্ভবত সেই কথাটিই বলেছে যে আপনারা একটা নির্বাচনের দিকে যান। যদিও নির্বাচনী পরিবেশ নিশ্চিত করার ক্ষেত্রে বিএনপির ভূমিকা, সহযোগিতা কতটুকু, এটা নিয়েও প্রশ্ন আছে। ফরিদপুরে একজন সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী, যিনি আওয়ামী লীগের রাজনীতির সাথে যুক্ত, তার সমাবেশে একে আজাদের কথা আমি বলছি। তার বিরুদ্ধে কোনো অভিযোগ থাকলে বিচার করবে সরকার, বিচার করবে প্রশাসন। বিচার আপনি বলতে পারেন না যে এটি এক ধরনের মব, এবং সেখানে যে নেতা এটাকে লিড দিচ্ছেন, গতকালকেও দেখলাম ঝাড়ু মিছিল করেছেন। আমি গত 15-16 বছর এই নামটা 1-2 বার শুনেছি, অনেকের নামই শুনেছি। অর্থাৎ আপনি সহায়ক পরিবেশ আসার পর আপনি হ্যাডম দেখাচ্ছেন। এই ঘটনাগুলো যদি কন্টিনিউ করে, জুনায়েদ সাকির বিরুদ্ধে আপনি ঝাড়ু মিছিল করাচ্ছেন, মাহমুদুর রহমান মান্নার বিরুদ্ধে আপনি ঝাড়ু মিছিল করাচ্ছেন, তার অর্থ হচ্ছে গত 12, 13, 14 বছরে এই হ্যাডমটা আপনি দেখাইতে পারেননি, এখন দেখাচ্ছেন। কেন? এখন হচ্ছে স্টিয়ারিংটা মনে করছেন আপনার হাতে। সরকার কতগুলো জায়গায় অপ্রয়োজনীয় বিতর্ক তৈরি করছে। যে ধরেন গত কয়েকদিন ধরে আমরা অনেকবার বলেছি যে ভারতের সাথে আমাদের যে অসম চুক্তিগুলো, সেই চুক্তিগুলো জনতার সমক্ষে প্রকাশ করা হোক। কেন? আমাদের এখানে ভারতের সাথে স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো খুবই রাজনীতির আলোচিত বিষয়। নানা সময় এটিকে কখনো কখনো মিসগাইডও করা হয়েছে। 25 লাখ ইত্যাদি ইত্যাদি যে ব্যাপারগুলো আমাদের আছে। হঠাৎ করে দেখলাম যে একজন উপদেষ্টা বলছেন যে আমরা সব বাতিল করে দিয়েছি। তার পরের দিন এই সরকারের আর একজন উপদেষ্টা বলছেন যে না, এটি সত্য কথা না। মিডিয়া প্রথম দিন যিনি বললেন, তার কাছে গেল, তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আপনার মনে আছে, হঠাৎ করে আমরা শুনলাম যে 1.5 লক্ষ রোহিঙ্গা তারা গ্রামে ফিরে যাচ্ছেন, তারা ঈদ করবেন। সারা দেশে একটা হুলস্থুল কাণ্ড পড়ে গেল। আমরা এমন একজন শাসক পেয়েছি যিনি মাত্র এক কথার কারণে আজকে 1.5 লক্ষ রোহিঙ্গা তার গ্রামে ফিরে যাচ্ছে।
শুনলাম যে কক্সবাজারে নাকি রিসেপশন প্রোগ্রামও শুরু হয়ে গেছে। আমরা হঠাৎ করে শুনলাম যে কোথা থেকে কাকে নিয়ে আসলেন, বললেন যে পৃথিবীতে এই রকমের শুদ্ধ করে ইংরেজি কেউ বলতে পারে না। আমরা ডুগডুগি বাজালাম, আহারে আমাদের এমন একজন মানুষ এসেছে, এত সুন্দর ইংরেজি শুনলাম না। কাজের বন্যা বয়ে যাবে নাই। তো এই ঘটনাগুলো সরকার, আপনি সরকারের যে বক্তব্য যে আগামী জানুয়ারি ফেব্রুয়ারি মাসে আপনি একটা ইলেকটেড গভর্নমেন্টের অধীনে যাচ্ছেন, যদি সেটি হয় তাহলে চট্টগ্রাম বন্দর আপনি 30 বছরের জন্য লিজ দিতে চান 2 মাস আগে কেন? আপনি সমস্ত ইস্যুতে পলিটিক্যাল পার্টিগুলোকে ডাকছেন, কথা বলছেন। নুরুল হক নূর যেদিন আক্রান্ত হয়েছেন, তারপরে ডাকছেন। ওই ত্রিপুরাতে যখন আমাদের মিশনে আক্রমণ হয়েছে ডাকছেন। তাদেরকে ডাকার সঙ্গে সঙ্গে তারা ছুটে যাচ্ছে। আপনার সম্পর্কে নানা রকমের মান অভিমান আছে, ক্রিটিক আছে, তারপরেও প্রধান উপদেষ্টা বা সরকারের ডাকে পলিটিক্যাল পার্টিগুলো রেসপন্স করেনি, এই ধরনের কিন্তু উদাহরণ নেই। ডাকলে যাচ্ছে, আপনি সবার সাথে বলছেন, কিন্তু এই ধরনের গুরুত্বপূর্ণ ইস্যু চট্টগ্রাম রাজনৈতিক দলের সঙ্গে আমরা কোনো আলোচনা দেখিনি না, এই বিষয়গুলো নিয়ে করছে না। তাহলে প্রশ্ন হলো যে সরকারের সংস্কার বলেন, বিচার বলেন, নির্বাচন বলেন, এবং দৃশ্যমান যে ধরনের আন্তর্জাতিক মাঠের খেলার প্রত্যাশার বাইরেও ভেতরে ভেতরে পেছনে পেছনে আরও কতগুলো অ্যাক্টিভিটির সাথে সরকার জড়িয়ে গেছে। আর সম্ভবত বিএনপির ধারণা হচ্ছে এই কাজগুলো করতে গিয়ে তাদের যে কাঙ্ক্ষিত যে নির্বাচন, সেই নির্বাচনের পথে নানা রকমের ব্যারিকেড সৃষ্টি হতে পারে। জি, আমি আপনার কাছে আবার আসবো। এই পর্যায়ে আমি সামান্তার কাছে আসতে চাচ্ছি। আপনি নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলছিলেন। আমরা জানি যে বিএনপি জামাতের পক্ষ থেকে প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করেছে এবং এনসিবির পক্ষ থেকে কথা বলেছে। আপনাদের দাবিগুলো কি আসলে এই মুহূর্তে? আপনারা কোন দাবিগুলো তুলে ধরছেন? দেখেন, আমরা গণঅভ্যুত্থানের পরে একটা কনসেনসাস কমিশন, সেটার একটা চুক্তিপত্র হয়েছে এবং সবাই ঐকমত্য হয়েছে। আমরা চাই যে এই যে ঐকমত্যে আসা বিষয়গুলো একটা স্থায়ী রূপ পাক, যাতে করে এগুলোকে কখনো অস্বীকার করা না যায় রাজনৈতিকভাবে। এবং সেটার উপায় হিসেবে আমরা প্রথমেই বলেছিলাম, সব শুরু থেকেই বলেছি, এলএফওর মাধ্যমে জুলাই সনদকে স্থায়ী করে গণপরিষদ নির্বাচন দিতে হবে। অন্যান্য দলগুলো এটাতে মানে এটার বাইরে ভালো কোনো উপায় দেখাতে পারেনি, এটার চেয়ে ভালো কোনো উপায় দেখাতে পারেনি, তারপরও এটাতে একমত হয়নি। এখন যে বিষয়টা দাঁড়িয়েছে যে যদি আপনি কনস্টিটিউয়েন্ট পাওয়ার না দেন নেক্সট গভর্নমেন্টকে, তাহলে তারা সংবিধান পরিবর্তন করতে পারবে না। সংবিধানের যে চেঞ্জেসগুলো আমরা সবাই মিলে ঐক্যমত্যে আসলাম, এটার কোনো মিনিং নেই। তাহলে এই পুরো জিনিসটা একটা 17th অ্যামেন্ডমেন্ট হয়ে থেকে যাচ্ছে। আর অ্যামেন্ডমেন্ট ক্যান বি রিভোকড এনি টাইম উইথ এ রিট, এনি টাইম, অ্যান্ড এনি ওয়ান ক্যান ডু দ্য রিট। এখন যদি এই হয় পলিসি, তাহলে এই যে জুলাই সনদ এরকম একটা গুরুত্বপূর্ণ ডকুমেন্ট পুরাটাই একজনের রিটের উপরে, যে কারো রিটের উপরে নির্ভর করছে। আর আমরা বলেছি এই জায়গাটা বন্ধ করতে হবে এবং এটাকে শুধু অ্যামেন্ডমেন্টের জায়গায় রাখা যাবে না। এবং এটা যদি রাখতে না চান, যদি আসলে পরিবর্তন করতে চান, তাহলে নেক্সট গভর্নমেন্টকে কনস্টিটিউয়েন্ট পাওয়ার দিতে হবে। মানে সে কনস্টিটিউয়েন্ট মানে যেই সংবিধানের পরিবর্তন করার জন্য তাদেরকে আগে বলতে হবে যে আমি এটা করব, তাছাড়া উনি ভোট চাইতে পারবেন না। সিম্পল এই জিনিসটা লাগবে। দ্বিতীয়ত, এই যে জুলাই সনদ, এইটা আপনি প্রেসিডেন্ট অর্ডারে করবেন এবং সেইটা মানে দিতে হবে প্রধান উপদেষ্টাকে। কিন্তু রাজনৈতিক দলগুলো তো বলছে যে আমরা, বিশেষ করে একটি বড় রাজনৈতিক দল, তারা বলছে যে আমরা ক্ষমতায় গেলে এইগুলো বাস্তবায়ন করব। এটা আমরা আগেও শুনেছি। তারপরে এটা যখন বলেছে, তারপরে এটা চুক্তি ভঙ্গও দেখেছি। আস্থা রাখতে পারছেন না। এটা আস্থা রাখার জন্য আপনার রাজনৈতিক ইতিহাস তো সেই শিক্ষা দেয় না। একজন বুদ্ধিমান রাজনৈতিক দল এবং বুদ্ধিমান রাজনীতিবিদ উভয়ই অতীত থেকে শিক্ষা নেয়। কিন্তু আমরা যদি আমাদের অতীত থেকে শিক্ষা নেই, তাহলে দেখব যে অবশ্যই আমাদের এখানে ভিত্তি, যেটা হচ্ছে আইনগত ভিত্তি এবং যেটা সম্ভাবনা কতটুকু, সেটার উপরে নির্ভর করতে পারে। দেখেন, বিএনপি বা জামাত বা অন্য কোনো দলের কেউ যদি চায়, তাহলে কাউকে দিয়ে একটা রিট করাতে পারে। এটা আমরা অনেক নজির দেখেছি। আমরা কোটা সংস্কার আন্দোলন, যেটার মধ্য দিয়ে গণঅভ্যুত্থান উপস্থিত হয়েছে, সেখানেও আমরা একাধিকবার দেখেছি। বিএনপি নিজেও এটার ভিকটিম। পঞ্চম সংশোধনী রিভোকড হয়েছে যে কারো রিটের মাধ্যমে। এটা কিন্তু আওয়ামী লীগ দলগতভাবে এটা করে নাই, কাউকে দিয়ে করিয়েছে, তারপরে এটা সুপ্রিম কোর্টকে সামনে রেখে এটা করা হয়েছে। আমাদের সুপ্রিম কোর্ট তো স্বাধীন না, একটা পরাধীন সুপ্রিম কোর্ট। এবং এই বিচার বিভাগ স্বাধীন করার ইমপ্লিমেন্টেশন, এটাই আমি বললাম যে জুলাই সনদকে কোনোভাবে ইমপ্লিমেন্টও করা হয়নি আমাদের কোথাও। এখনো কি সুপ্রিম কোর্ট বা আইন বিভাগ পরাধীনভাবে কাজ করছে? অবশ্যই। কারণ আপনি যখন মানে জুলাই সনদে যে বিষয়গুলো এসছে, সেগুলো যদি ইমপ্লিমেন্টেশনের আকারে মানে বিভিন্ন প্রতিষ্ঠানে এটা করা হতো, ইম্পোজ করা হতো, তাহলে গিয়ে আপনি কিছু চেঞ্জেস দেখতে পাইতেন।
কিন্তু সেটা তো করা হয়নি, কারণ জুলাই সনদ তো আসলে সাইন করার পর মানে এটা কোনো অর্ডার আসেনি। কাদের অধীনে এটা আসলে কি ধরেন আমাদের রাজনৈতিক দলগুলো আগে পাওয়ারে ছিল, মানে বিএনপি জামাত উভয়ই কিন্তু আগে পাওয়ারে ছিল, তো তাদের একটা অভিজ্ঞতা আছে যে কিভাবে কিভাবে প্রতিষ্ঠানগুলোতে দখল করতে হয়। এই অভিজ্ঞতা কাজে লাগছে এখন খুব ভালোভাবে। কিন্তু এখন আবার একটা দারুণ মোমেন্ট হয়েছে যে এইটা কাজে লাগানোর পরে, মানে ওই জায়গাগুলো দখল নেওয়ার পরে, মানে জেলা প্রশাসক থেকে শুরু করে সুপ্রিম কোর্ট, জেলা কোর্ট এবং সেই সাথে আপনার রাষ্ট্রীয় প্রতিষ্ঠান, নির্বাচন কমিশন এবং উপদেষ্টা পরিষদ, আমাদের উপদেষ্টা ক্যাবিনেট, এই সব কিছুর মধ্যে দখলদারিত্ব করার পরেও একটা দেখানো যাচ্ছে যে কিংস পার্টি এটা করছে। কিংস পার্টি কারা? কিংস পার্টি বলতে আমাদেরকে বোঝানো হচ্ছে, কিন্তু আড়ালে আবডালে এটাকে আমাদেরকে ব্যানার হিসেবে এবং আমাদেরকে দোষারোপ করে ব্যবহার করার ফাঁকতালে বাকি সবই হয়ে যাচ্ছে। আমি বারবার বলেছি এবং কালকেও রিপোর্ট এসেছে সিএসি কিভাবে নিয়োগ হয়েছে। আমি বারবার বলেছিলাম যে এটা সুপারিশ কে দিয়েছে, এটা উন্মুক্ত করা হোক। কালবেলা একটা রিপোর্ট করেছে সিএসির সুপারিশ কিভাবে এসছে এটা নিয়ে একটা রিপোর্ট এসছে। এখন এই যে রিপোর্টগুলো আসে এবং তার ভিত্তিতে আসলে কোনো পরিবর্তন হচ্ছে। এখনকার যে নির্বাচন কমিশন, এটা তো পুরনো আইনে পুরনো ধারা মোতাবেকই এটা গঠিত। আর এখনকার যে দুর্নীতি দমন কমিশন, এখানে কিভাবে নিয়োগ পেল সেগুলো তো আমরা কেউ জানি না, নাকি এগুলো মানুষের জানার অধিকার নাই? মানে ধরেন রাজনৈতিক দল হিসেবে এনসিপি চাইতে পারবে না, আমি তাও ধরে নিলাম, কিন্তু সাধারণ মানুষ যারা এই প্রতিষ্ঠানগুলো চালানোর পিছনে চালিকা শক্তি, তারাও কি এটা জানতে পারবে কি পারবে না? সবাই জানতে চায় যে আসলে স্বচ্ছতা চায়, সব মানুষই চায়, জনগণ সবসময় রাষ্ট্রের কাছে এই বিষয়গুলোই চায় যে আসলে যা কিছু হোক স্বচ্ছভাবে। এই কারণে আমি বলছি যে ওই যে গণভোটের যে কোশ্চেন, এটা তো মানুষের কাছে উন্মুক্ত করতে হবে। আমরা কনস্টিটিউয়েন্ট পাওয়ার দিতে হবে, আপনার একই সাথে আপনি যে গণভোটের কোশ্চেনটা মানুষের কাছে থ্রো করবেন, এটা মানুষকে আগে জানতে হবে। তো তাহলে কি নির্বাচন কমিশন পুনর্গঠন চায় এনসিপি? আপনি প্রশ্নটা করেছিলেন যে প্রধান উপদেষ্টার কাছে আমরা কি ধরনের কথা বলেছি। আমরা তো আমাদের 3টা দাবি বলছি, যে গণভোটের কোশ্চেনটা উন্মুক্ত করতে হবে, পরবর্তী সংসদকে কনস্টিটিউয়েন্ট পাওয়ার দিতে হবে। তো এই বিষয়গুলো যদি কমপ্লিট না করে, আর এই যে জুলাই সনদকে অবশ্যই একটা স্থায়ীকরণ, একটা মানে ওই অর্ডার, এই অর্ডারটা অবশ্যই কোনো ফ্যাসিস্ট ব্যক্তি দিতে পারবে না, আওয়ামী লীগের কোনো দোসর দিতে পারবে না। এটা দিতে হবে গণঅভ্যুত্থানের সার্বভৌম ক্ষমতার যে বহিঃপ্রকাশ, যে সিম্বল, তাকে দিতে হবে এটা। এখন ডক্টর মোহাম্মদ ইউনূস উনি সম্মানিত ব্যক্তি, উনি যদি মানে এটা বা এক ধরনের আশঙ্কা করেন যে এইটা সাইন করার মধ্য দিয়ে, বা ওনাকে যদি এই আশঙ্কা কেউ দিয়ে থাকে বা তার মনে এ ধরনের সন্দেহ উদ্রেক করে থাকে যে এটা সাইন করার মধ্য দিয়ে উনি আজীবনের জন্য বাংলাদেশের একটা গুরুত্বপূর্ণ সনদে স্বাক্ষর করার মাধ্যমে আওয়ামী লীগের চিরশত্রু হয়ে উঠবেন এবং এটা তার জীবন এবং পরিবারের জন্য হুমকি, এটা কেউ যদি তাকে ভয় দেখিয়ে থাকেন, আমার কাছে মনে হয় যে তাকে এই ভয় থেকে উতরে গিয়ে বাংলাদেশের জনমানুষের আকাঙ্ক্ষাকে প্রায়োরিটি দেওয়া উচিত। জি, আমি আপনার কাছে আবারও আসবো। এ পর্যায়ে আমি শরীফুজ্জামান শরীফের কাছে আসতে চাই। শরীফ ভাই, কি মনে হচ্ছে পরিস্থিতি মিলে যে সামনে নির্বাচন আসলে কতটুকু সুষ্ঠু হবে বা কতটুকু নিরপেক্ষ হবে, সেই প্রশ্নগুলো আমরা দেখছি যে প্রশাসনের নিরপেক্ষতা নিয়েও কিন্তু সব রাজনৈতিক দল প্রশ্ন তুলেছে যে প্রশাসন নিরপেক্ষ নয় এবং সেখানে নিরপেক্ষ ব্যক্তিদেরকে অন্তর্ভুক্ত করতে হবে। সবার কিন্তু একই বক্তব্য। তাহলে সেখানে আছে কারা? ধন্যবাদ। প্রথম জায়গাটা হচ্ছে সরকারের রোলটা ইম্পর্টেন্ট। একটা গ্রহণযোগ্য অর্থবহ নির্বাচনের জন্য সরকারের ভূমিকাটা কি? নির্বাচন সরকার করে না, নির্বাচন ইলেকশন কমিশন করে, কিন্তু সরকারকে ফিনান্সিয়াল সাপোর্ট, লজিস্টিক সাপোর্ট, অনেক ধরনের সাপোর্টটা দিতে হয়। আমাদের সরকারটা কি নিরপেক্ষ? আমি মনে করি না। এই সরকারটা সবার না, এই সরকারটা সবারও না। আপনি খেয়াল করে দেখবেন কোন দলটি ছোট কোন দলটি বড় এটি নির্ধারণ করবে জনগণ ভোটের মধ্য দিয়ে। সরকার ঠিক করে দিচ্ছে যে এই 3টা দল আমার ফার্স্ট প্রায়োরিটি, প্রথম শ্রেণীর এ ক্যাটাগরিভুক্ত, ফার্স্ট ক্লাস লাইসেন্স তাদের আছে, সেকেন্ড ক্লাস লাইসেন্স তোমাদের আছে। এই কাজটা কোনো সরকার করতে পারে না, অথচ এই সরকার অনবরত সেই কাজটি করে যাচ্ছে। এর ভেতর থেকে পাবলিককে আপনি একটা মেসেজ দিচ্ছেন যে এই রাজনৈতিক দলগুলো এ ক্যাটাগরিভুক্ত, এই রাজনৈতিক দলগুলো বি ক্যাটাগরিভুক্ত, এবং অন্য রাজনৈতিক দলকে আপনি এর ভেতর থেকে যেভাবে ছোট করছেন। আমি আবার বলি, পাবলিকের ভোটের মধ্য দিয়ে আপনি এটি করতে পারেন। পাবলিক ঠিক করবে যে কোনটা দল কোনটা ছোট বড়। এখানে ঢাকা শহরে এমন দলও আছে, আমি দেখি যে এই যে সংবিধান পরিবর্তন,
তারপরে প্রধানমন্ত্রীর পদে 10 বছর থাকবো কি থাকবো না, ঢাকা শহরে 30-40 জন লোক জমায়েত করার ক্ষমতাও নেই। তিনিও বলেন যে আমি যদি ক্ষমতায় যেতে পারি দল, আমাদের কমিটমেন্টের জায়গাটা ভালো। কিন্তু সরকারকে এই জায়গাটায় আপনাকে একটা নিউট্রাল ভূমিকা থাকতে হবে। সরকারের সেই নিউট্রাল ভূমিকা আমি দেখছি না, এবং আমি শঙ্কা করছি নির্বাচনের সময়ও সরকার কি কোনো ভূমিকা রাখতে পারবে, নিরপেক্ষ ভূমিকা পারবে কিনা। দ্বিতীয়ত হচ্ছে, আপনি কয়েকদিন আগে দেখেছেন একটা রাজনৈতিক দলের পক্ষ থেকে বলা হচ্ছে যে আমাদের কাছে উপদেষ্টাদের টেলিফোন রেকর্ড আমাদের কাছে আছে। কিভাবে সম্ভব সেটি? প্রথমেই তো এই বিষয়টিতে সরকারের পক্ষ থেকে স্পষ্ট স্টেটমেন্ট দিয়ে বলা উচিত ছিল যে তো প্রমাণ নিয়ে আসেন। এর ভেতর থেকে সরকারের ভেতরে যে অনেকগুলো সরকার কাজ করছে, আপনি শেখ হাসিনার ক্রিটিক করতেন অনেকগুলো জায়গায়, তার একটা ছিল যে ইসরায়েল থেকে পেগাসাস কিনে নিয়ে এসেছিল আমাদের টেলিফোনে আড়ি পাতার জন্য। তো সেটার জন্য যদি ক্রিটিক হতে পারে, তাহলে এই ঘটনার জন্য কেন ক্রিটিক করবেন না সরকারকে বা যারা এই কাজটি করেছে? রাজনৈতিক দলগুলো শুধু কি উপদেষ্টাদের টেলিফোনে আড়ি পাতে পেতে বা তাদের তথ্যগুলো নিয়েছে, অন্য কারো নেওয়া হয়নি? তো একটা দেশের মধ্যে একটা ক্ষমতার বাইরে থাকা রাজনৈতিক দল এই কাজের মধ্যে যদি জড়িয়ে পড়ে, তারা পাওয়ারে যাওয়ার পরে কি ধরনের আচরণ করবে আমরা বুঝতে পারি। কি ধরনের একটা সরকার আছে যে তার প্যারালাল আর একটা সরকার বাইরের থেকে সব কিছু পরিচালনা করছে বুঝতে পারি। আইন বিচার কিভাবে চলছে বুঝতে পারি। এই যে গত কয়েকদিন ধরে আলাপ আলোচনা হচ্ছে, আজকে মানে কল রেকর্ডগুলো থেকে পাওয়া যায়, কল রেকর্ডগুলো কোত্থেকে আসে? এগুলো তো সরকারের বিভিন্ন গোয়েন্দা সংস্থা, সরকারের যে ধরনের স্ট্রাকচার আছে, আপনি তার বাইরে থেকে তো এখানে আপনার এক্সেসের তো নাই, আপনি তো ঢুকতে পারবেন না, সুযোগ নাই। আপনি কিভাবে করলেন? আপনাকে বলতে হবে যে আমরা এইভাবে করেছি। এবং দুটো দল আপনি দেখছেন, এক বিএনপি বলছে যে কয়েকজন আছে যারা হচ্ছে অন্য দলের, এবং মজার ব্যাপার হলো যে তারা একটা বিশেষ দল, নাম বলে না, মানে নাম বললে চাকরি থাকবে না, নাম বলে না, একটি বিশেষ দল, অথচ শিশুর থেকে সবাই জানে যে তারা কার কথা বলছে। আপনি এই যে গুম খুনের দায়ে অভিযুক্ত বেশ কয়েকজন সেনা কর্মকর্তাকে আজকে আদালতে পাঠানো হয়েছে, সরকারের প্রেস উইং বলছে যে এরপর থেকে আমরা আর কারো বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করব না। গ্রেপ্তারি পরোয়ানা কি সরকার জারি করে? আদালত জারি করে। তাহলে এই ধরনের স্পর্শকাতর বিষয়ে আপনি যে বেকুবের মতন কথাগুলো বলছেন, আপনি প্রত্যেকটা জায়গায় আপনি ভালো কাজগুলোও করতে পারছেন না, ভালো উদ্যোগগুলো বিতর্কিত করছেন। এর সবগুলোই কি অদক্ষতার কারণে? আমি সেটি মনে করি না। আমি মনে করি রাজনীতির পেছনে একটা পলিটিক্স আছে। আপনার যে রাজনীতি, তার পেছনে একটা পলিটিক্স আছে, এবং সেই পলিটিক্স আপনি কোনটার সাথে কোনটা মেলাচ্ছেন। আপনি একদিকে চট্টগ্রাম বন্দর, আবার তার সঙ্গে কক্সবাজারের আন্তর্জাতিক বিমানবন্দর, তার পরের দিন আপনি সিদ্ধান্ত নিলেন কক্সবাজারের যে রেল স্টেশন আছে সেটি আপনি বিদেশিদের কাছে লিজ দিতে চান, আমার দেশের পয়সায় তৈরি করা। অর্থাৎ একটা নির্দিষ্ট এলাকা ধরে এক ধরনের রিজিওনাল, ইন্টারন্যাশনাল এবং ডোমেস্টিক রাজনীতি চলছে, এবং সেটি নিয়ে প্রচুর প্রশ্ন তৈরি হচ্ছে, মানুষের মধ্যে সন্দেহ তৈরি হচ্ছে। সরকারের অস্পষ্টতা, সরকারের দ্বিমুখী ভূমিকা, কখনো কখনো রহস্যজনক আচরণগুলো নতুন নতুন প্রশ্নের জন্ম দিচ্ছে। সরকার এই প্রশ্নগুলোর কোনো সমাধান অথবা গ্রহণযোগ্য ব্যাখ্যা হাজির করতে পারছে না। এই আচরণগুলোর কারণেই প্রতিনিয়ত আমাদের সমাজের মধ্যে রাজনীতি নিয়ে যেমন অস্থিরতা হচ্ছে, আগামী নির্বাচন হবে কি হবে না এটি নিয়ে প্রশ্ন তৈরি হচ্ছে। কারণ আমি যেটা দেখতে পাচ্ছি, আপনার নির্ধারিত এজেন্ডার বাইরে আপনি এসএসসি পরীক্ষা দিয়েছিলেন 10টা সাবজেক্ট নিয়ে, আপনি যখন ওই 10 সাবজেক্টের বাইরে অন্য 2টো সাবজেক্ট নিয়ে অতিরিক্ত পড়াশুনো করেছেন, নিশ্চয়ই এটি সন্দেহ তৈরি করে। সরকারের অনেক কাজ আমার মনের মধ্যে সন্দেহ তৈরি করে যে আগামী নির্বাচনটা নিরপেক্ষভাবে করতে পারবে কিনা, শান্তিপূর্ণভাবে করতে পারবে কিনা। তবে সংশয় হলো আগামী নির্বাচনটা সরকারের এই যে অব্যবস্থাপনা আছে, রাজনৈতিক দলগুলোর অসহযোগিতা আছে, একটা ভয়ঙ্কর, নিষ্ঠুর এবং রক্তাক্ত নির্বাচন হতে পারে আগামী নির্বাচন। সেটি আমরা কামনা করি না, কেউই কামনা করে না। আমি শেষ করব, একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আমি সামান্তাকে দিয়ে শেষ করতে চাই। আপনারা এক সময় কোটা বিরোধী আন্দোলনের করেছেন, আবার আপনার বলছেন যে নারীদের কোটার বিষয়ে কথা বলছেন যে নারীদের কোটা থাকা উচিত, একেবারে তুলে দেওয়া উচিত না। আসলে কি কোটা থাকা উচিত না থাকা উচিত না, নারীদের ক্ষেত্রে কথা বলছি আমি বিশেষ করে। হ্যাঁ, আমার প্রশ্নটা যে প্রশ্নের পরিপ্রেক্ষিতে এটা এসছে, প্রশ্নটা ছিল
বা এনসিপি কী ধরনের নারী নীতি গ্রহণ করবে। নারীরা বাংলাদেশে 52% একটা জনশক্তি, এবং এইটাকে সবসময় সম্পদ হিসেবে ব্যবহার করা হচ্ছে গার্মেন্টস পর্যন্ত। কিন্তু নারীরা দেখা গেছে যে ক্লাসরুম বা অন্যান্য জায়গায় তাদের যে দক্ষতা এবং তাদের যে সামর্থ্য সেটা তারা দেখাতে পেরেছে। কিন্তু এবং রাজনীতি করতে এসে আমার একটা বড় অভিজ্ঞতা হয়েছে যে আসলে কতটা কঠিন নারীদের রাজনীতির পথ। মূলত আমি যেই অংশটা বলতে চাই যে রাজনীতি করতে এসে আমার কাছে মনে হয়েছে যে এখানে যদি আপনি এখানে যেটা জনসংখ্যার যে রেশিও অর্ধেক, সেটাই যদি আপনি রাজনীতিতে না আনতে পারেন, তাহলে আসলে নারীদের যে ভাগ্য পরিবর্তন, শিশুদের যে ভাগ্য পরিবর্তন, সেটা করা খুব কঠিন। কারণ এই জায়গাটা কমিটমেন্টটা থাকে, আসলে উইমেনদের কাছে এই কমিটমেন্টটা থাকে। তো নারীরা রাজনীতিতে আসবে কিভাবে যদি অস্ত্র এবং অর্থের প্রাধান্যই যদি ভূমিকা পালন করে রাজনীতির ক্ষেত্রে, রাজনৈতিক দলের ক্ষেত্রে। তো আমি এগুলো নিয়ে সবসময় কথা বলেছি, এই বিষয়গুলো আমার কাছে খুবই কনসার্নিং। নারীদের এই বিষয়গুলো নিয়ে আমি সবসময় আলোচনা তোলার চেষ্টা করেছি, যাতে করে মানে সবার কাছেই, সব রাজনৈতিক দলের কাছে এই মেসেজটা পৌঁছায়। আমার নিজের দলের কাছেও আমি পৌঁছাতে চাই। এবং সেই সাথে কোটার যে বিষয়টা এসছে, আমি মনে করি যে যে কোনো সিদ্ধান্ত অবশ্যই হওয়া উচিত আপনার ওই মুহূর্তে বাংলাদেশের পরিস্থিতি অনুযায়ী। আমাদের এখানে আসলেই পিছিয়ে পড়া জনগোষ্ঠী অনেকেই আছে, আসলেই আছে। এবং এদেরকে আপনি মেইন স্ট্রিমে আনার জন্য মূলধারায় আপনার হওয়া উচিত, পুরো বাংলাদেশটাই মূলধারা, এটাই তো হওয়া উচিত। কিন্তু সেই পর্যন্ত যাওয়ার জন্য একটা রাস্তা তৈরি করতে হয়। আমরা শেখ হাসিনার আমলে যেটা দেখেছি, 33% মুক্তিযোদ্ধা কোটা, এবং সেটা বংশের পর বংশ ধরে চলে যাচ্ছে। মানুষের তো এটা নিয়ে ক্ষোভ জন্ম হবেই, খুবই স্বাভাবিক। এই ধরনের বৈষম্য আপনি যখন 53 ইয়ার্স পর্যন্ত টেনে নিয়ে যান, তাইলে এটা তো একটা খুব স্বাভাবিকভাবেই এটার ক্ষোভ উদ্গীরণ হবে। এবং সেইটা আপনার একটা মানে মুক্তিযুদ্ধের কোটাটা সেই সময় পর্যন্ত মানুষ বলেছে যে যদি ছেলে পর্যন্তও থাকতো এটা মানা যেত না, নাতি পর্যন্ত, নাতির ঘরের যে নাতি সে তার পর্যন্ত চলে যাচ্ছে। এখন এই বিষয়গুলো খুবই অন্যায্য এবং বৈষম্যমূলক ছিল। কিন্তু আবার আরেক দিকে বৈষম্য হবে যদি আমরা যে ক্যাপেবল, যে শুধুমাত্র তার সামাজিক কাঠামো এটার কারণে পেরে উঠছে না, তাকে আমি টেনে আনতে সাহায্য না করি, এটাও এক ধরনের বৈষম্য। এবং আমি মনে করি এইটা নিয়ে মানে কোটার ব্যাপার নিয়ে আকবর আলী খান পিএসসিতে অনেকগুলো প্রস্তাবনা দিয়েছিলেন 2009 সালে। হয়তো ওই প্রস্তাবনাগুলো যদি মানা হতো তাহলে এই অবস্থা দেখতে হতো না, হয়তো অনেক কিছুই পরিবর্তন হতো। তো এই যে সংস্কারের প্রস্তাবনা অনেকের কাছ থেকে এসছে, আমার কাছে মনে হয় যে দ্রুততম সময়ে শিক্ষা সংস্কার কমিশন এবং এই যে অ্যাডমিনিস্ট্রেশন সংস্কার কমিশন, এই দুইটাকে একসাথে কাজে লাগিয়ে আমাদের দেশের কর্মসংস্থানের জন্য কি ধরনের, এটা আপনি কোটা পদ্ধতি বলেন, কোটা শব্দটাকে আমরা যদি এইভাবে দেখতে থাকি তাহলে হচ্ছে আমরা দেখা গেছে যে শুধুমাত্র পুরুষ ভিত্তিক একটা আপনি অ্যাডমিনিস্ট্রেশন পাবেন, সেটাও তো কারো কাম্য না। আপনি তো আসলে দেশের অর্ধেক জনসংখ্যাকে এভাবে বাদ দিয়ে আবার চিন্তা করাটাও কোনোভাবে কাম্য না। হ্যাঁ, তারা ওই পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়েই আসবে, কিন্তু আপনি একটা খুব মিনিমাম পার্সেন্ট হলেও, এটা সংস্কারের মাধ্যমে মিনিমাম পার্সেন্ট হলেও আপনার কারো জন্য এই ব্যবস্থাটা রাখতে হবে, যাতে করে আপনি একটা সমধারার একটা চাকরি ব্যবস্থা এবং শিক্ষা ব্যবস্থা আপনি প্রণয়ন করতে পারেন। ন্যূনতম কোটা যেন, ন্যূনতম এটা কতটুকু হতে পারে এটা তো আপনি আমি বসে ঠিক করতে পারবো না। এটার জন্য আপনার শিক্ষা নিয়ে যারা কাজ করেন, যারা অ্যাডমিনিস্ট্রেশন বোঝেন, সেই সব ক্যাপাবল এবং যারা দলীয় না, তাদেরকে নিয়ে বসে আপনার এটা ঠিক করতে হবে। এবং এটার উইলিংনেস এই সরকারের আমলে আমরা দেখতে চেয়েছিলাম। এই সমস্যাটা এখনো রয়ে গেল, আমাদেরকে আবার এটা ডিল করতে থাকতে হবে সব গভর্নমেন্টের আমলে। আমি একেবারে শেষ প্রশ্ন, আমরা জানি যে আগামীকাল এনসিপির যে ছাত্র সংগঠন আছে, বাকসাস বিলুপ্ত করে নতুন ছাত্র সংগঠন হচ্ছে ছাত্র শক্তি, সম্ভবত নাম হচ্ছে এটির। বাকসাস বিলুপ্ত করার কারণ কি? এটা খুব অল্প সময়ে গঠিত এবং খুব অল্প সময়ে এটি বিলুপ্ত করা হচ্ছে না। একটা নতুন রাজনৈতিক দলে নানান রকম ভাবে আমরা দেখে থাকি যে মানে আমাদের অভিজ্ঞতা অনুযায়ী এবং আমাদের অতীতের যে কার্যক্রমের ধারাবাহিকতা ওইটা অনুযায়ী সিদ্ধান্ত নিতে হয়।
তো বাকছাস বিলুপ্ত করার কারণ বিলুপ্ত হবে কি হবে না সেই জিনিসটা আমরা আসলে ওই সম্মেলনের দিন জানতে পারবো, এবং ছাত্রশক্তির আবির্ভাব ঘটছে এই জিনিসটা আমি আপনাকে বলতে পারি। এবং ছাত্রশক্তি তার একেবারেই আমাদের এনসিপির সাথে তাদের একদম সংযোগ থাকবে, এইটা তারা তাদের যে ম্যানিফেস্টো বা তাদের যে ঘোষণাপত্র সেখানে তারা বলবেন। এবং সেই জায়গা থেকে ছাত্র সংগঠনের সাথে একটা সুস্থ সম্পর্ক কিভাবে একটা মাদার পার্টি বা একটা মানে মূল পার্টি করতে পারে, এটার একটা উদাহরণ আমরা তৈরি করতে চাই। তো বাকসাস কেন হয়নি? বাকসাস তো আপনাদেরই আমার ছাত্র কাছে মনে হয় সংগঠন। যে এটা উত্তরের জন্য আমাদের সম্মেলন পর্যন্ত একটু অপেক্ষা করা উচিত, সেটা মনে হয় ভালো হবে। এবং তাদের ঘোষণাপত্র এবং ছাত্র সংগঠনের যে পুরো স্ট্রাকচারটা কেমন হবে এটা মনে হয় তারা বর্ণনা করবেন, এবং এইটা তারা যখন পুরোটা বর্ণনা করবেন তখন জনমানুষের কাছে এটা উন্মুক্ত হলে এটা আরও বেশি ভালো হয়। কারণ আমাদের অডিয়েন্সটা আসলে ছাত্ররাও আছেন অনেক। আমরা মনে করি যে এই 23 তারিখ পর্যন্ত অনেকেই অপেক্ষা করে আছেন, এবং এইটার অপেক্ষার পালা অবসান ঘটলেই আমরা এই বিষয়গুলো আমরা জানতে পারবো আশা করি। আমরা সে পর্যন্তই অপেক্ষা করছি। আপনাদেরকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, আজ এখানেই শেষ করছি। কাল আবার দেখা হবে ঠিক রাত 12টায়।